লেখিকা অনিন্দিতা সাহা মুখার্জির বৌদি। ঘুম থেকে উঠে কিছুক্ষণ খাটে বসে থাকতে ভালোবাসে তোতা। সারাদিনের একটা পরিকল্পনা সেরে নেয়ও এই সময়, যদিও পরিকল্পনা মানে শুধু শূন্যতা। মা নেই এটা ভাবতেই পারে না তোতা। 1 মাস হয়ে গেল মা নেই, অথচ তার না থাকাটা কাউকেই ভাবায় না। কারোর কিছু যায় আসে না। দাদা বৌদি বাবা যে যার জগৎ নিয়ে ব্যস্ত। সবচেয়ে সকালে তো বৌদি বেরিয়ে যায়। অফিসের গাড়ি আসে, গটগট করে বেরিয়ে যায়। ওর এই বেরিয়ে যাওয়ার অভ্যেস আজ নয়, বিয়ে হয়ে এসেই। মায়ের খুব গর্বের ছিল যে একমাত্র ছেলের বউ ইঞ্জিনিয়ার। কম বলতো না তো তাকে, মা পড়াশোনা এমনভাবে করো যাতে নিজের একটা পরিচয় হয়, ঠিক বৌদির মতো। তোতা এটা মানতে পারতো না। কেন বৌদির মতোই কেন? ইতিহাস নিয়ে মাস্টার্স করছে তোতা, আর একটাই সেমিস্টার বাকি, এরপর হায়ার স্টাডিও করবে ইতিহাস নিয়ে। সব সময় ইঞ্জিনিয়ার কেন? জিজ্ঞেস করেছিল মাকে। মায়ের একটাই কথা, ইঞ্জিনিয়ার না, বৌদির মতো হও। সংসারের তেল মশলাই হারিয়ে যেও না। তোতা বুঝতে পারত ওর মা বৌদিকে খুব ভালোবাসতো। পিসিদের মাসিদের সামনে একই কথা, রিনি আমার বড় ভালো মেয়ে। অথচ তোতাকে নিয়ে কোনোদিনও অতিরিক্ত আবেগ ছিল না মায়ের। অথচ বৌদি আসার আগে তোতা মায়ের পায়ে পায়ে ঘুরত, দাদাকে কাছে ঘেঁষতে দিত না। যদিও তোতার দাদা পিকু প্রায় 8 বছরের বড় ওর থেকে, আর রিনি মানে বৌদি 7 বছরের। মা যখন নার্সিংহোমে মৃত্যুর সঙ্গে লড়ছিল, রিনিকে ডেকে বলেছিল, মেয়েটা আমার বড্ড ছোট, ওকে একটু দেখে রাখিস, আর সংসারটা নিজের মতো করে গুছিয়ে নিস। ডায়ালিসিস চলার সময় কি কষ্টটাই না পেত। কতবার করে ডাকতো তোতা আর রিনি। তোতা তো সারাক্ষণ মায়ের কাছেই থাকতো। কলেজ পড়াশোনা সব তুলে দিয়ে শুধু মা আর মা। মা ছাড়া যে কিছুই বুঝতো না তোতা। মা যখন ওখানে থাকতো ওকে থাকতেই হতো। দাদাও আসতো মাঝে মাঝে, কিন্তু রিনি, মায়ের রিনি, রিনির পাত্তা পাওয়া যেত না ওই শনি রবিবার ছাড়া। অসুস্থ হলেও মাকে বোঝানোর চেষ্টা করেছিল নিজের মেয়ে আর পরের মেয়ের মধ্যে পার্থক্য কোথায়, কিন্তু শেষ অবধিও পারেনি তোতা। শেষের দিকেও এটাই বলতো, একটা বড় কোম্পানির বড় পোস্টে আছে, কম দায়িত্ব, বৌদির মতো হওয়ার চেষ্টা করো। আসলে বৌদি বলে নয়, মেয়েদের স্বাবলম্বী হওয়াটা খুব পছন্দ করতো বেলা। তোতা শুনেছে বেলা নাকি সেই সময়কার গ্রাজুয়েট, এমএতেও ভর্তি হয়েছিল, কিন্তু তোতার ঠাকুমা পড়তে দেয়নি। সেই আফসোস থেকেই বোধহয় রিনির প্রতি এত ভালোবাসা। বাইরে কুয়াশায় ঢাকা, আর এই ঝাপসায় ঝাপসা হয়ে যাওয়া মানুষগুলোকে ভাবতে বড্ড অস্বস্তি হয়। আর হলেও বাকি একটা দিনও যায় তোতার যে মাকে মনে পড়েনি। কত ঘটা করে কথা দিয়েছিল রিনি, মা তুমি দেখো আমি তোমার সংসারকে অগোছালো হতে দেব না। সত্যিই দেয়নি। গুনে গুনে 4 জনকে রেখেছে। একজন আসে শুধুই ঘরের ঝুল ঝাড়তে, আর একজন আসে রাতে রুটি করতে। হাসি পায় তোতার, এই 4 জনের কাজ একাই করতো বেলা। এখন বেঁচে থাকলে বুঝতে পারতো যে ইঞ্জিনিয়ার বউ কতটা কাজের। শুধু পকেটে জোর ছিল বলে ভালোর তকমা নিয়ে বেরিয়ে গেল। সহ্য হয় না তোতার। মনে হয় ওর যে রিনির সবটাই দেখানো, না হলে কি করে পারে বেলার কাজের পরের দিনই কোট প্যান্ট পরে বেরিয়ে যেতে। লজ্জা লাগছিল তোতার। অথচ দাদার বাবাকে দেখো, বউয়ের গর্বে মুখগুলো যেন জলজল করছে। এই সব ভাবতে ভাবতে বিছানা থেকে উঠে পড়ল তোতা। লেপের তলা থেকে বেরোতেই যেন শিরশির করে উঠল গাটা। মারাত্মক ঠান্ডা আজ। ঘড়িতে 9টা প্রায়। তোতা অনেক রাত অবধি পড়াশোনা করে 4টের সময় ঘুমোতে গেছে। আজকাল এরকমই করে। রাতে বেশ ভালো পড়া হয়, তার ওপর রিনির গটগট করে অফিস যাওয়াটা দেখতে হয় না। এটাই তো পছন্দের ছিল বেলার। আর এই সূত্র ধরেই মা আর তোতার মাঝে ঢুকে পড়েছিল রিনি। সহ্য হয় না ওর। আবার আদিক্ষেতা করে বলে, বোন তোর যা লাগবে আমায় বলবি, ঘরে কিছুই করতে হবে না, শুধু পড়াশোনা কর। ওর মুখে বোন ডাকটাই যেন নিতে পারে না। না, কিছু করবে না। না ওর মা আছে, না পয়সা। 4টে টিউশন করে কত পায়ও, তাও বাড়িতে মাঝে মাঝে এটা ওটা করে দেয়। এই তো সেদিন ফ্রিজটা খারাপ হয়ে গিয়েছিল, করে 4টে 500 টাকা দিল। অনেক বুঝিয়েছে বাবা। দাদা বাবার সংসারে তুই টাকা দিবি কেন? কিন্তু কি করে বলবে ও বাবাকে যে ওর সংসারটা আর দাদা বাবার নেই? কানে তো এটাও এসেছে যে দাদার থেকেও বেশি ইনকাম করে ওর বৌদি। ভেবেই যেন গাটা রাগে জ্বলে যাচ্ছে তোতার। বৌদি সংসারে কিছু দেয় কি না জানে না তোতা। ওর বাবা যেমন আত্মসম্মানী, উনি কিছুতেই ছেলে বউয়ের টাকা নেবেন না, কিন্তু রিনির হাবভাবটা এমন যেন ওই এই বাড়ির সব, মাথা হাত পা লেজ সবটা। খাট থেকে নেমে বিছানাটা ছেড়ে নিল তোতা। ও কোনো কাজ ফেলে রাখে না, তাহলে রিনির সব চেলারা এসে সব কাজ করে দেবে। আর তোতা সেটা একদমই চায় না, কারণ ওই যে ওর কাজ করার জন্য যে মেয়েগুলো আছে সেগুলো ওরই থাক, লাগবে না তোতার। ঝুল ঝাড়ু দিয়ে ঝুলগুলো ঝেড়ে নিল।
বাসি মুখে এই কাজগুলো করে তোতা, ফেলে রাখলেই থেকে যায়। কারণ তোতা এখন ফ্রেশ হয়ে বাইরে যাবে, চা জলখাবার খেয়ে ঘরে এসে পড়তে বসবে। ও টার্গেট এমএ শেষ করেই কোনো একটা কলেজে পার্ট টাইম করতে করতে নেট সেট দিয়ে বাইরে চলে যাবে, এই বাড়ি ছেড়ে চলে যাবে, এই ঘর ছেড়ে চলে যাবে, মাকে ছেড়ে চলে যাবে। ভেবে বেলার ছবির দিকে তাকিয়ে কেঁদে ফেললো। কিছুই ভালো লাগে না তোতার, এই ঋণী সব শেষ করে দিল। মা মেয়ের সম্পর্ক, দাদা বোনের সম্পর্ক আজকাল এমন হয়, দাদার সঙ্গে রোজ দেখাও হয় না তোতার, দেখা হলেও খুব কথা হয় না। কে জানে এই সবের জন্য কে দায়ী, কে জানে। ব্রাশ করে বাইরে বেরোবে তোতা, ঘড়ির কাঁটা বলছে বৌদি অফিসে বেরিয়ে গেছে। এখন এই বাড়িতেও স্বাধীন, যে কোনো ঘরে ঢুকবে, বসবে, কথা বলবে। ভাবতে ভাবতে বাইরে এসে থমকালো তোতা। এটা কে, এমন পোশাক পরেছে কেন, কি দাবি ওর? তোতা দেখলো হাত নেড়ে কথা বলছে রিনি। সামনে দাঁড়ানো বিমল, পিকু আর নমিতাদি, এই বাড়ির রান্নার লোক। তোতা বুঝতে পারলো কিছু আদেশ করছে রিনি, আর সেটা সবাই মাথা নত করে শুনছে। পিছন থেকে বেলার মতো লাগছে, এমন ভাবি মা সবাইকে নির্দেশ দিত। এমন সেজেছে কেন, কি চাইছে? বোন? হঠাৎ ডেকে উঠল পিকু, সঙ্গে সঙ্গে এগিয়ে এলো রিনি। বোন, উঠেছ? রিনি বলতে বলতে ছুটে এলো তোতার দিকে। তোতা এক ছুটে নিজের ঘরে, দরজা বন্ধ করে দিল। শোক অপমান বাবার, দাদার, বৌদির, তাতে কিছুই যায় আসে না, কিন্তু ওকে কিছুতেই নিতে পারছে না। তোতা বালিশে মুখ গুজে কেঁদে ফেলল তোতা। তোতা তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মেয়ের এমন শিশুসুলভ আচরণ দেখে একটু যেন অপ্রস্তুতে পড়লেন বিমল। ছোট থেকে বড্ড জেদি আর একগুঁয়ে। কতবার বেলাকে বলেছে বিমল, মেয়েটাকে শাসন করো, ভালোবাসার সঙ্গে শাসনেরও দরকার আছে। বাবা, তোতা রিনিকে দেখে সবসময় এরকম কেন করে বলো তো? পরিস্থিতি সামলানোর জন্যই হোক বা বউয়ের গুরুত্ব দেখানোর জন্যই হোক, কথাটা বলে ফেলল পিকু। পিকুও যেন তোতার সঙ্গে তেমন একটা ভাব জমাতে পারেনি কোনো দিনই। একেই তো একটু বেশি বয়সে তোতা ওর জীবনে বোন হয়ে এসেছে। ও যখন ক্লাস 6-এ তখন তোতা জন্মায়। স্কুলে, পাড়ায়, বন্ধু মহলে সবাই যেন একটু অবাক চোখে দেখতো পিকুকে। সেটা না হয় মেনে নিয়েছিল, কিন্তু মা রোজ রোজ বদলে যাচ্ছিল। পিকুর দিকে যেন কোনো নজরই ছিল না। সারাদিন বোন কি খাবে, বোন কি করবে। তবে এটাও সত্যি, রিনি এই বাড়িতে আসার পর যেন বেলা রিনিতে মজে ছিল। ছেলের বউ ইঞ্জিনিয়ার, ছেলের বউ ফরফর করে ইংলিশ বলে, এটা বেশ গর্বের, সেটা বুঝতো পিকু। পিকুও তো বেশ বড় মাপের ইঞ্জিনিয়ার, কিন্তু কোনোদিন বেলাকে সেটা নিয়ে বলতে শোনেনি। তাতে অবশ্য পিকুর জীবন থেমে যায়নি, বেশ সাফল্যে মোড়া ওর জীবন। কি বলি বলতো মেয়েটাকে, কিছুতেই কথা বলা যায় না ওর সঙ্গে, মেজাজ সবসময় তুঙ্গে। ছেলে তাকিয়ে আছে দেখে বিমল কথাগুলো বলল, আর বলার সময় একবার তাকালো রিনির দিকে। লজ্জায় তাকাতে পারছে না। যতই হোক পরের বাড়ির মেয়ে তো, তার সঙ্গে সমাজেও একটা দারুণ মান আছে। বিমল দেখল রিনি খুব স্বাভাবিক ভঙ্গিতেই মনিকে কিছু বোঝাচ্ছে। কি অপূর্ব লাগছে আজ রিনিকে। বেলারি লাল আর সাদা গরদের শাড়িটা পরেছে। বাড়ির যে কোনো পুজো মানেই বেলা সকাল সকাল স্নান সেরে শাড়িটা পরে, গয়না পরে, মোটা করে সিঁদুর পরে, লাল টিপ পরে সেজে গুজে নিত। কি করে বুঝবে অমন রূপের ভেতরে এরকম একটা মারণ রোগ বাসা বাঁধছে? চোখ ঝাপসা হয়ে যাওয়া দিয়ে শুরু, 6 মাসের মধ্যে কিডনি অকেজো দিয়ে শেষ, পারল না লড়াইটা টানতে। রিনি তো বলে রোগটা একদিনের না, চেপে চেপে রেখেই পরিণতি। বাবা, তোমার মনে আছে তোমায় কি বলেছি? চালের গুঁড়ো এটুকুতে হবে না, আরও 1 কেজি চালের গুঁড়ো আরও লাগবে। আর তোমাকে বলছি, এইটুকু বলে রিনি ঘুরল পিকুর দিকে। পিকু অবাক হয়ে দেখছে রিনিকে। সবসময় কুর্তি, লেগিংস, শার্ট, প্যান্ট পরে থাকা মেয়েটা শাড়িতে কি সুন্দর লাগছে। সৌন্দর্যটা শাড়ির জন্যই কি, নাকি বেলার শাড়ি পরেছে বলে? কাল রাতে খেতে বসে বিমল বলছিল, কাল তো মকর সংক্রান্তি, বাড়িতে কত আয়োজন করতো তোদের মা। পিকু আবার বলেছিল মায়ের আলপনার কথা, মায়ের রান্নার কথা, মায়ের বানানো পিঠের কথা। বাবা আর ছেলে দুজনেই যেন ব্যস্ততার মাঝে একটু সময় বের করেছে শুধু মাকে নিয়ে আলোচনা করবে বলে। রিনি সে আলোচনায় শুধুই শ্রোতা, কিন্তু এই সময়গুলোতে কখনো বিরক্ত হয় না। ক্লান্ত শরীর নিয়ে রাতের খাওয়া টেবিলে ওদের আলোচনার সঙ্গী হয় সবসময়। ওই টেবিলে আবার তোতা থাকে না। পড়া দোহাই দিয়ে খাবার নিয়ে চলে যায় ঘরে। এই বাড়িতে 2 বছর হলো এসেছে রিনি। দেখেছে বেলা কিভাবে সংসারটাকে সামলাতো, কতটা আগলে রাখতো রিনিকে। যে কোনো পুজো, যেগুলো এই বাড়িতে নিয়ম আছে, সবটাই বেলা নিজের হাতে করতো। কোনোদিন রিনিকে বলেনি ছুটি নিয়ে থেকে যা। বরাবর রিনির পেশাটাকে সম্মান করেছে। সেই মানুষটা যখন মৃত্যুর সঙ্গে লড়ছিল, শুধু এটুকুই বলেছিল সংসারটাকে দেখে রাখিস। না, পারেনি রিনি, নিজে দাঁড়িয়ে থেকে সংসারটা করতে পারেনি। কি করে করতো? প্রাইভেট সেক্টরে জব, গালভরা নাম ইঞ্জিনিয়ার।
ইঞ্জিনিয়ার, মোটা টাকা, চাকচিক্য, এটাই সবার নজরে পড়ে, কিন্তু পর্দার পিছনটা যে কতটা জটিল সেটা শুধু রিনিই জানে, আর জানে পিকু। এই জন্যই তো একই সেক্টরের ছেলেকে বিয়ে করেছে, যাতে সে অন্তত বোঝে। কিন্তু না, এই বাড়িতে কেউ অবুঝ নয়, শুধু এই ননদটা ছাড়া। খুব বাচ্চা তো নয়, কিন্তু কেন যেমন ছেলে মানুষই আচরণ। হতেই পারে যে ওর ভালো লাগেনি। রিনি যে বেলার শাড়ি পরেছে, কিন্তু সেটা এভাবে বোঝাতে হবে? বেলা মারা যাওয়ার পর আজ প্রথম পুজো, যেটা বেলা না থাকার জন্য বন্ধ হয়ে যাচ্ছিল। কাল রাতে বাবার ছেলের আফসোস দেখে সঙ্গে সঙ্গে ছুটি অ্যাপ্লাই করলো রিনি। খুব ছুটি নেয় না বলে এমার্জেন্সি গ্রাউন্ডে অ্যাপ্রুভও হলো। রাতে শুয়ে শুয়ে কত কিছু পরিকল্পনা করেছিল রিনি। বেলার শাড়ি পরবে, ওর গয়নাগুলোই পরবে, একদম বেলার মতো করেই সাজবে। হয়তো তাতে তোতাও খুশি হবে, কিন্তু কোথায় কি? তুমি সব ফল আর ভোগের জিনিসপত্র নিয়ে এসো। লক্ষ্মী পুজোটার কথা আমার মাথায় ছিল না, তাই সময় মতো দিতে পারিনি, কিন্তু আজই লক্ষ্মী পুজোটাও দিয়ে দেব। লিস্ট মিলিয়ে নিয়ে এসো। আর মনিদি, তুমি একটু সঙ্গে সঙ্গে থেকো, রান্নাগুলো আমিই করব। বউয়ের নির্দেশে বাবা আর ছেলে দুজনেই নড়ে চড়ে বসেছে। পিকু লিস্ট মিলিয়ে পড়ছে। দেখে নাও, আর কিছু না তো? তোমার ছুটি হতে পারে, আমার কিন্তু ওয়ার্ক ফ্রম হোম। পিকুর কথায় রিনি হেসে বলল, ওয়ার্ক ফ্রম হোম মানে ঘরের থেকে কাজ, ঘরের কাজ। রিনির কথায় হেসে ফেললেন বিমল, সঙ্গে পিকুও। একটু হলেও এই বাড়িতে মকর সংক্রান্তিতে সুন্দর হাওয়া বইছে। ওরা যার যার কাজে বেরিয়ে যেতেই রিনি বড় গামলাটা বের করে এনে তাতে চালের গুঁড়ো আর সুজি নিল পরিমাণ মতো। এই দিয়েই সব পিঠে হবে। আগে অল্প করে ঠাকুরের জন্য, আর ভাবনাটা আসতেই দেখলো ঘড়িতে 10:30 বাজে প্রায়। নতুন চালের খিচুড়ি করবে আজ রিনি, সঙ্গে লাবড়া আর ভাজা। প্রথমবার এই বাড়িতে নিজের হাতে কিছু করছে রিনি, সেটা যাতে খুব ভালো হয় এটাই মনে মনে ভাবছে। শেষের দিকে ফ্যাকাশে চোখে এটাই বলেছিল, রিনি সংসারটাকে দেখিস। সাধ্যমতো করেছে ও, নিজে হয়তো পারেনি, কিন্তু সব কাজ যা যথাযথ হয় সেটা দেখেছে। আছেও তো একই রকম সব। যেমন বেলা ছেড়ে গিয়েছিল, চারিদিকে একবার তাকালো রিনি। বৌদি, তোতা দিদি খাবে না? লুচিগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। মনি এসে বলতেই আবার একটা অস্বস্তির কাঁটা খচখচ করতে লাগলো রিনির মনে। শ্বশুরবাড়ির সবটা ভালো হলেও এই ননদ জায়গাটা পুরো ঘেটে আছে ওর। বিয়ের পর থেকে বুঝতো রিনি যে ওকে সহ্য করতে পারে না। রিনিকে কেউ ভালো বললে, আদর করলে ওর সহ্য হতো না। সবাই বলে বাচ্চা মেয়ে, কিসের বাচ্চা মেয়ে? এটাই বোঝে না রিনি। এই বয়সে অনেকে সংসার করতে শুরু করে। অসহ্য লাগে রিনির। যা পারে করুক, না খাবে না খাক। একদিন একবেলা না খেলে কেউ মরে যায় না। ব্যাটার রেডি করে প্যানে খুব সাবধানে ছড়িয়ে দিল 1 হাতা। সেটা ছড়ালো যেমন ইউটিউবে দেখছিল। কিছুক্ষণ অপেক্ষা করে পুর দিয়ে ভাজ করতেই ছিঁড়ে একসার হয়ে গেল রুটিটা। উঠলো তো নয়, উল্টো ঘেটে গেল। ওটা তুলে দিয়ে পরেরটা আবার দিল, কিন্তু মনে হচ্ছে এটাও হবে না। বিরক্ত লাগছে রিনির। তুমি আমার মায়ের শাড়ি পরেছো কেন? কে সাহস দিয়েছে ওই গয়না শাড়িগুলো পরার? খুব লোভ না তোমার? চাবুকের মতো কথাগুলো শুনে পিছন ঘুরে তাকালো রিনি। ফোলা ফোলা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে তোতা। মুখটা দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। কি উত্তর দেবে বুঝতে পারছে না। বাচ্চাদের মতো ভোলাবে নাকি ওকে উচিত জবাব দিয়ে একটু বড় করে দেবে? হলো না। এই বারটাও উঠল না পাটিসাপটা। একটু ময়দা দেবে কি ভাবছে রিনি। এতটা গুলল, যদি একটাও না হয় এটা ছেড়ে কি অন্য পিঠে করে নেবে? ভাবতে ভাবতে আরেক হাতা দিয়ে দিল ফ্রাইং প্যানে। হাতা দিয়ে ছড়াচ্ছে। উত্তর দাও আমার কথায়। এখানে তোমার নাটক দেখতে আসিনি আমি। তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমার নয়। চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে তোতার, আর ওর কথা শুনে কান দিয়ে আগুন বেরোচ্ছে রিনির। একদিকে পিঠেগুলো হচ্ছে না, অন্যদিকের এমন দাপট। এই শাড়ি, এই গয়না সব আগে আমার অধিকার, বুঝলে? কান খুলে শুনে রাখো, তোমার মা সব দায়িত্ব আমাকে দিয়ে গেছে। সঠিক মনে করেছে তাই দিয়েছে, না হলে তো তোমাকেই দিত। শোনো, পড়াশোনা করো, চাকরি করো, বিয়ে করো, নিজেটা বুঝে নাও। আমার অধিকারে হাত দিতে এসো না। খুব কড়া ভাষাতেই বলল কথাগুলো রিনি। কথাগুলো শুনে রাগে দুঃখে ফুঁসছে তোতা। রিনিও ফুঁসছে, তবে রাগে নয়, অসহায়তায়। কি করবে ও? ও যে এরকম বদ মেজাজি, রাগ পছন্দ করে না। রিনি মা বাবার একমাত্র মেয়ে। যখন শুনেছিল পিকুর একটা বোন আছে, সত্যি খুশি হয়েছিল। ভেবেছিল একজন বন্ধু পাবে, বোনের মতো আগলে রাখবে, সবকিছু দিয়ে দেবে ওকে। বিয়েতে পাওয়া পছন্দের লকেটটা দিয়ে দিয়েছিল, শুধু ওর ভালো লেগেছে বলে। তোতা বলছে ওর নাকি লোভ বেশি, আর এই গয়নাগুলো তো রিনি নিজেই বানিয়ে নিতে পারে। লোভ হয়েছিল, বেলার সাজার লোভ। ভাবতে ভাবতে খুন্তি দিয়ে নাড়াতে রুটিটা কি সুন্দর রুমালের মতো ভাঁজ হয়ে যাচ্ছে, মাঝে নারকেলের পুর। উফ, শান্তি লাগছে একটু যেন রিনির। কিন্তু আজ সংক্রান্তির দিন মেয়েটাকে এভাবে বলা ঠিক হলো? মা হারা মেয়ে। বুকটা মুচড়ে উঠল রিনির। আবার পরক্ষণেই মনে হলো যা হয়েছে ঠিকই হয়েছে। বাচ্চা বাচ্চা করে বড্ড মাথায় তোলা হয়ে গেছে। এইটুকু শাসন না করলে ওরই ক্ষতি। বাবা দাদা মেনে নেবে, কিন্তু বাইরের লোক? সেরকম বন্ধুও নেই ওর। কেন নেই? এই জন্যই কাটা দিয়ে কাটা তুলতে হবে।
যেমন প্রচণ্ড গরমে তেতে সুন্দর হয়ে উঠে পড়ছে পাটিসাপটাগুলো, তেমনি তোতাও শুধরে যাবে। এতেই বোধহয় আত্মবিশ্বাস বাড়ল রিনির। মনে হলো সব পারবেও, ভালো করে সংসার করতে, ভালো পিঠে বানাতে, আর ভালো বৌদি হতে। ভালো বৌদি ওকে হতেই হবে, তার জন্য দরকার একটু খারাপ হওয়ার, ঠিক পিঠেগুলোর মতো। প্রথম খারাপ হলেও শেষটা ভালোই হলো। পাটিসাপটাগুলো তো দারুণ দেখতে হয়েছে। শেষ গোলাটা ফ্রাইং প্যানে ছড়িয়ে দিয়ে হাসি মুখে তাকালো রিনি। পিকু এক ব্যাগ বাজার নিয়ে এসে দাঁড়িয়েছে। অভ্যেস নেই দেখেই বোঝা যাচ্ছে এখনও বাড়ির বাজার মানে শ্বশুর মশাই বিমল। পিকু সপ্তাহে 3 দিন ওয়ার্ক ফ্রম হোম করে, তাহলে বাজারটা কেন রোজ ওর বাবা করবে? উনি করবেন সেটা নিজের ইচ্ছেতে, শখে, রোজ নয়। কিন্তু এটা বলতে পারেনি কখনো রিনি। অফিস করে এসে রাতটুকু ছাড়া কতটাই বা দিতে পেরেছে সংসারকে। আজ যে তোতা ভুল বুঝছে রিনিকে, তার একটা কারণ কি ব্যস্ততা নয়? কিন্তু কি করতো? অত কষ্ট করে অর্জন করা সম্মানটা এই 4 দেওয়ালে আটকে দিত? তাহলে কি সম্পর্কগুলো ঠিক হয়ে যেত? সারাদিন মুখোমুখি থাকলে সম্পর্ক আরও তিতো হয়। সাথে থাকে না, পাছে থাকে না, তাই কত কথা বলে গেল মেয়েটা। রিনি নাকি লোভী, লোভ করে গয়নার শাড়িগুলো নিয়েছে। অথচ জানেই না রিনি যে বেলার কি শাড়ি আর কি গয়না আছে। কি করবে জেনে? মায়ের কি ছিল সেটাই জানে না, খোঁজ নেওয়ার প্রবৃত্তি হয়নি। ছোট থেকেই ওর চাহিদা নিজের সাধ্যের মধ্যে রেখেছে। যেইটুকু পারবে শুধু সেইটুকুই করবে। হাত, পা, মন, শরীর যুক্ত একজন মানুষ কেন অন্যের ভরসায় থাকবেও? আজ টাকা আছে তাই দামি সানস্ক্রিন মাখে, কাল না থাকলে মাখবে না, তাতে কি আর ক্ষতি হবে? সেইভাবে নিজেকে তৈরি করেছে রিনি। অল্পতে ভেঙে পড়ার মেয়ে অন্তত নয়। কিন্তু তোতা এমন অভিমানী যে 11:30 বাজে না খেয়ে ঘরে বসে আছে। নাও দেখে নাও, সব এনে দিয়েছি, আমি গিয়ে এবার লগ ইন করি। পিকু খুব তাড়াহুড়ো করছে দেখে রিনি বলল, একটা পাটিসাপটা খেয়ে বলো না কেমন হয়েছে। পিকুও বোধহয় এটাই চাইছিল, শুধু রিনি বলছে না বলে হয়তো চাইনি। পাটিসাপটা কটার মালিক তো রিনি। দাও, ওই যে ভেঙে গেছে যেগুলো, ওখান থেকে দাও, খেয়ে দেখি। পিকু বরাবর ভীষণ অমায়িক। একই মায়েরই তো সন্তান দুজন, আসলে শিক্ষাটা আলাদা আলাদা। ও মা, কেন ওটা খাবে কেন? বলতে বলতে একটা গোটা পাটিসাপটা দিল পিকুর হাতে। ঠাকুরের জন্য আগেই সরিয়ে রেখেছে ও, বাকিগুলো ঘরের জন্য। পিকু সেটা দেখে একটু ইতস্তত করে বলল, গোটাগুলো রাখো, ওগুলো ভেঙে গেছে, আমি খেয়ে নিই, পরে একসাথে সবাই গোটা খাবো। বারবার একই কথা বলছে দেখে একটু বিরক্ত রিনি। আজকাল হয়েছে এই এক, মাথা গরম হয়ে যাচ্ছে সবেতেই। অফিসের কোডিংয়ের ভিড়ে বোধহয় আজকাল ধৈর্য হারিয়ে যাচ্ছে। নিজেকে সামলে বলল, এটা ভাঙা হতে পারে কিন্তু দামি, কারণ এটা আমার নিজের হাতের করা প্রথম পিঠে। আর কে বলল ওটা ফেলে দেব? ওটা স্পেশাল লোকের জন্য। বলেই ঘড়ির দিকে তাকালো আবার। হাতে সময় কমে যাচ্ছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। ওদিকে হরিদা এসে বিমলের করা বাজার দিয়ে গেছে। বিমল এখন আড্ডায় মজেছে। চলবে এখন চা, সিগারেট, কচুরি, জিলিপি। খাক, কিছু নিয়ে তো থাকবে মানুষ। যেখানে রিনির হাত নেই সেটা নিয়েও মাথা ঘামায় না। পিকু পাটিসাপটা খেয়েই বলল, দারুণ। বোন খেয়েছে? এই সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে কোনো বউ চাইলে এটা নিয়ে অভিযোগ, কান্না, অনেক কিছু করতে পারে, কিন্তু রিনির এসব পোষায় না। কোনো কিছুকে শুধরাতে হলে সেটাও নিজের হাতেই করবে। নালিশ কেন? মাথা নাড়িয়ে না বলল রিনি। তারপর তাড়াতাড়ি করে উঠে পড়ল। এখানে থাকলে এই প্রসঙ্গে কথা বাড়তে পারে। বোনের জন্য 2টো পাটিসাপটা নেব? পিকু জিজ্ঞেস করতে রিনি এসে নিজে বেড়ে দিল। ও তো চাইছে তোতা কিছু খাক, এতক্ষণ না খাওয়া। পিকু চলে যেতে রিনি রান্নাঘরে ঢুকে চালের গুঁড়ো একটু শক্ত করে মেখে নিল, যাতে ডো বানাতে পারে। এবার পুলি পিঠে করবে। নারকেলের পুর কড়াই আছে। পুলি পিঠে, চিতই আর চুষির পায়েস, এইটুকুই থাক আজ। তারপর তো খিচুড়ি আছেই। একটু ভেবেই আগে খিচুড়িটা বসিয়ে দিল। ভেবেছিল তোতাকে বলবে ঠাকুরগুলোকে স্নান করে সাজিয়ে দিতে। কি বলবে আর? ওর এত বদমেজাজ কেন কে জানে। ওরে রিনি তো তোর নিজের কেউ না, পরের সাথে কেউ এমনভাবে কথা বলে? ভেবেই গাটা জ্বলে যাচ্ছে। বিয়ের পর থেকে একদিনও ভালোভাবে কথা বলেনি। অথচ রিনি, ও তো কখনো খারাপ ব্যবহার করেনি। না, মনে পড়ছে না। ভালো মুহূর্ত আছে বেশ কিছু, কিন্তু খারাপ মুহূর্ত একটাও নেই। খিচুড়ি ফুটছে, এই গন্ধটা বেশ লাগে রিনির। দেখলো মনিদির সবজি কাটা শেষ। ঘড়িতে 12:30 বাজে প্রায়। এদিকে পায়েস হয়ে গেছে। না, এবার দায়িত্ব ছাড়তে হবে। ঘরে ঠাকুরদের তো একটু বেলা করে খেতে দিলেও রাগ করবে না, কিন্তু ওনার তো আসার সময় হয়ে গেল। 1:30-2 নাগাদই তো আসে। মনিদি, তুমি লাবড়াটা বসিয়ে দাও, আমি পাশের ঘরে পুলি আর চিতইটা করে নিই। পায়েসটা নামাতে নামাতে বলল রিনি। পায়েসের হাঁড়ি খালি মেঝেতে বসিয়ে দিল, তাতে ঠান্ডা হবে তাড়াতাড়ি। তারপর পাশের ঘরে এসে বাকি পিঠেগুলো তৈরিতে হাত লাগালো। কে জানে মেয়েটা পাটিসাপটা 2টো খেলো কিনা। যা জেদ! রিনির নিজের সন্তান হলে কান মূলে শুধরে দিত। আচ্ছা, তোতা কি লোভী? ওর কি ধারণা যে এই শাড়ি, এই গয়না ওর? খুব চিন্তা হচ্ছে মেয়েটাকে নিয়ে। এরকম মানসিকতা নিয়ে করবেও?
চাকরি হোক বা বিয়ে কিছুই সামলাতে পারবে না, বারবার কষ্ট পাবে। রিনি দেখলো সব পিঠেগুলোরই প্রথমটা সুস্থ নয়, তারপর ধীরে ধীরে সুস্থ হচ্ছে। পিঠেগুলো হতে থাক, ততক্ষণে প্লেটটা সাজিয়ে নি ভেবে উঠে পড়লো রিনি। কাগজের প্লেট নিয়ে এলো একটা, তাতে পরপর সাজিয়ে নিল ভেঙে যাওয়া পুলি, ভেঙে যাওয়া পাটিসাপটা, কাগজের বাটিতে এক বাটি পায়েস, খিচুড়ি, লাবড়া সব সাজিয়ে দিল। শুধু চিতইটাই হয়নি, ওটা হতে এত সময় লাগবে জানলে শুরুতে এটা দিয়ে শুরু করতো। যতক্ষণ না পিঠে হচ্ছে হাতে সেরকম কাজ নেই, যাবে নাকি একবার তোতার ঘরে, খেলো কিনা দেখে আসুক। দোনামোনা করতে করতে শেষমেশ চলেই গেল। দরজায় আলতো টোকা দিতেই খুলে গেল, তার মানে দরজা বন্ধ নেই। এটা ভয় পাচ্ছিল যদি দরজা ভেতর থেকে বন্ধ রাখে আরও ধাক্কা দিলে পাঁচকান হবে। এটা ভালো হলো, চুপি চুপি ঢুকে গেল। ঢুকতেই একটা স্যাঁতসেঁতে গন্ধ নাকলো নাকে। জানলাগুলো খোলেনি, রীতা মানে ঘর পরিষ্কার করার মেয়েটা এসে বলেছে রিনিকে যে তোতা নাকি বলেছে ওর ঘর পরিষ্কার করতে হবে না, ও নিজেই করে নেবে। তারই নমুনা এটা। খাটের ওপর বই খাতা ছড়ানো, আর এক পাশে তোতা, আরেক পাশে পাটিসাপটা দুটো। গার্জিয়ানহীনভাবে বসে আছে সবাই, তোতা আর পাটিসাপটা। কি গো, পিঠেগুলো খাওনি কেন জিজ্ঞেস করলো রিনি। কোনো উত্তর পাবে না জেনে জিজ্ঞেস করলো। কাছে গিয়ে বসলো রিনি। আজ যেন হাঁটা চলাতে রিনরিনের শব্দ, হাতের বালাগুলো একে অপরের সাথে ধাক্কা লেগে আওয়াজ করে এমন শব্দ বানাচ্ছে, অস্বস্তি হলো রিনির। তোতা, বেশ গম্ভীর গলায় ডাকলো রিনি। তোতা এমন ভাব করলো যেন কিছুই শুনতে পাচ্ছে না। আরও কাছে এসে রিনি বলল, কেন অপমান করিস আমায়? ইচ্ছে করে তুই বলল, তুই অনেক ভুল বোঝাবুঝি দূর হয়। বিয়ের পর থেকে দেখছি কিসের রাগ আমার ওপর, আজ বলতে পারিস আমায় তুই, আমি সব শুনবো। বল কি করেছি আমি তোর সাথে? গলাটা বোধহয় ভার হয়ে যাচ্ছে রিনির। হোক, কিছু আটকাবে না আজ। প্রথম দিনই তোকে বোন বলে ডেকেছি, বিয়ের পর প্রথম বাবার বাড়ি তোকে নিয়ে গেছি, তোকে কাছে নিয়ে শুয়েছি। খুব শখ ছিল একটা ভাই বা বোন থাক, সে যখন নেই তোকে আগলে রেখেছি। রিনি ডায়লগ সাজিয়ে এসেও কেমন অন্য কিছু বলে ফেলেছে। ন্যাকামি না করে ঘর থেকে যাও, আমার পরীক্ষা, তোমার ন্যাকামি শোনার সময় নেই আমার। তোতা বলতে চোখ দিয়ে জল, কিন্তু মাথার কান দিয়ে আগুন বেরোচ্ছে রিনির। সামলে নিল নিজেকে। মা চলে যাওয়ার পর থেকে তুই ভাবছিস আমি সব দখল করে নিয়েছি, সংসার, মানুষ, সব সম্পর্ক। কিন্তু বিশ্বাস কর তোতা, আমি কোনোদিন তোর জায়গা নিতে চাইনি। মায়ের জায়গা নিতে চাইছো, তাই তো মায়ের মতো সেজেছ। হুঙ্কার দিল তোতা। শুনে রাখো, তুমি বাইরের মানুষগুলো বোকা বানাতে পারো, কিন্তু তোতা বোকা নয়। তুমি বেলা সেজে সংসারের মাথা হতে চাইছো। ঠোঁট কাঁপছে তোতার। আর বোকা মহিলা মরার আগে অবধি বলে গেল, আমার ছেলের বউ এই, আমার ছেলের বউ সেই। মুখ বিকৃত করে বলছে তোতা, মা আমাকে যা বলেছিল সেটা সম্মান ছিল। একজন মেয়ে হয়ে একজন মেয়ের সাফল্যকে সম্মান, হয়তো সেই থেকে খানিকটা ভালোবাসা। আসল ভালোবাসাটা ছিল তোকে নিয়ে। শেষ দিনটাও তোর নাম করেই ডেকেছে। আমাকে বলেছে মেয়েটার ওপর আমার রাগ করিস না, বড্ড ছেলে মানুষ। রিনি বলতে খিচিয়ে উঠল তোতা। ছেলে মানুষ? আমি ছেলে মানুষ না। ছেলে মানুষ বাইরের লোক দুটো, যাদের মাথায় টুপি পরে তুমি এই গয়না শাড়িগুলো হাতিয়েছ, চোখের সামনে বেলা সেজে ঘুরে বেড়াচ্ছ। এই কথাগুলো শুনলে যে কোনো শক্ত মানুষ নড়ে যাবে। বুকটা রিনির ফেটে যাচ্ছে, কিন্তু না, এর সামনে দুর্বল হওয়া যাবে না। ধীরে ধীরে খুলে ফেললো হাতের বালাগুলো, আংটি, হাড়, কানের দুল। খুলতে খুলতে খুব শান্ত স্বরে বলল, আমি অফিসে যাই বলে তোর মনে হয় আমি সংসার করি না, কিন্তু সংসার মানে শুধু ঝাঁটা হাড়ি নয় তোতা। সংসার মানে মানুষ সামলে রাখা। মা যেমন করতো তাই তো সারাদিন খেটে এসেও রাতের ডিনার টেবিলে বসে থেকেছি, তোর জন্য অপেক্ষা করেছি। আমি মায়ের কাজগুলো কিছুটা করার চেষ্টা করছি। এটা ঠিক, নিজে পারিনি তাই লোক রেখেছি। রিনির গলাটা এবার একটু কেঁপে গেল। তুই ভাবিস আমি কাজে লোক রেখেছি বলে মায়ের অবদান ছোট করেছি, কিন্তু আমি কি করে নিজে চাকরিটা ছেড়ে দিই বলতো? এত কষ্ট করে টিকিয়ে রেখেছি, সারাদিন অক্লান্ত পরিশ্রম কেন করি জানিস? আমাকে বাঁচিয়ে রাখার জন্য। ওইটুকু ছাড়া কি আছে আমার? না তোর মতো রূপ, না এমন সুন্দর পরিবার। মেয়ে হয়ে জন্মেছি বলে কত বছর মা আমাকে নিয়ে মামার বাড়ি ছিল, ঠাকুমা মেনে নেয়নি, অথচ এই বাড়িতে তোকে পাওয়ার জন্য মরিয়া ছিল মা। ঢোক গিলল রিনি। আমি চাইনি সংসারের এত কাজ তুই সেই কাজগুলো করে নিজের পড়াশোনা, নিজের ক্ষতি করিস। মা যেটা পারেনি আমি চাই তুই সেটা পারিস। মা সবসময় চাইতো তোতা স্বাবলম্বী হোক, নিজের একটা পরিচিতি হোক। আমি জানি তুই আমার বোন ডাকটা সহ্য করতে পারিস না, কিন্তু আমার কাছে তুই সত্যিই বোন, রক্তের নয় দায়িত্বের। মা আমাকে সে দায়িত্ব দিয়ে গেছে। কিছুক্ষণ নীরবতা, তারপর ধীরে ধীরে পায়ে উঠে গেল। খাটে ছড়ানো সব গয়নাগুলো। চলে যাচ্ছে রিনি। কোথায় যাচ্ছ? এইগুলো নিয়ে যাও। তোতা বলতে রিনি ঘুরে বলল, ওইগুলোর একমাত্র অধিকারিনী তুই। আমি একদিনের জন্য নিয়েছিলাম। আসলে মাকে দেখেছি পুজোর দিনগুলো এভাবেই সেজে পুজো দিতে। শাড়িটা ধুয়ে দিয়ে যাব বলে আর দাঁড়ালো না। তোতা চিৎকার করে বলল, নাটক চলছে এই বাড়িতে, নাটক। গয়না চাই না ওনার, যদি তোমার না চাই আমারও চাই না। এই গয়না নিয়ে কি করব আমি? আমার মাটাই যে চাই বলছে, আর ছুঁড়ে ছুঁড়ে ফেলছে বালা, কানের দুল, হাড়, যা যা ছিল।
রান্নার ঘরে এসে দেখলো চিতই হয়ে গেছে। রিনির খুব কষ্ট হচ্ছে, আবার শান্তিও লাগছে কথাগুলো বলে। তবে যা বুঝেছে তোতার রাগটা গয়না শাড়িতে নয়, ওর রাগ যে রিনি বেলা সেজেছে, ওর মা সেজেছে। সত্যি ছেলে মানুষ, মা কি কখনো সাজা যায়? রিনির বাবা মামাবাড়ি থেকে রিনিদের নিয়ে এলো, তখন রিনি 10 বছর। ভালোই গেল, তারপরে 2 বছর বাবা মা রিনি, তারপরেই অসুস্থ হয়ে মা মারা গেল মাধ্যমিকের পর। নন্দিনী আন্টি এসে সে জায়গাটা নিতে চাইলো, না করেনি রিনি, সাহস পায়নি, কারণ বাবাকে যে বলবে সেই সাহসটাই হয়নি। বাবাকে তো ঠিক করে চেনেই না রিনি। হ্যাঁ, ও করেনি, নিজেকে সরিয়ে নিয়েছে, দুঃখগুলোকে সরিয়ে বাস্তববাদী হয়েছে। অবহেলার ফলে জন্ম নিয়েছে এই রিনি, আবেগহীন একটা জড় পদার্থ। চিতইগুলোই প্লেটে তুলে নিল। চোখ ভিজে গেছে রিনির, কিভাবে কাঁদছে ও নিজেই জানে না। কান্নাটাকে বড্ড ঘৃণা করে ও, ছোট মনে হয়। চোখটা তাড়াতাড়ি মুছে প্লেটটা নিয়ে ছাদে গেল রিনি। প্লেটটা ছাদের মাঝে রেখে লুকিয়ে দাঁড়ালো। রিনি দেখেছে শনি রবিবারগুলোতে এরকম দুপুরে একটা কাক ছাদে এসে চিৎকার করে। ইচ্ছে করতো একটু ভাত এনে দিই, কিন্তু অভ্যেস করতে দেয়নি। শনি রবিবার না হয় ও দেবে, কিন্তু বাকি দিনগুলো কই, এখনো তো আসলো না। লুকিয়ে দাঁড়িয়ে ভাবছে রিনি। কাকটাকে দেখে ভাবতো বেলা বোধহয় আসে, এটা অবান্তর জানে রিনি। তাও কিছু জিনিস ভাবতে ভালো লাগে। ওই তো কাকটা, ওই কাক কি না জানে না রিনি। কাকগুলো তো সব একই দেখতে, কিন্তু তাও মনে হচ্ছে এটা সেই কাকটাই যে রোজ আসে এই সময়, কত আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে এসে খাচ্ছে পিঠেগুলো। মনে আছে প্রথম যেদিন গোলা রুটি বানিয়েছিল রিনি, এভাবেই ছিঁড়ে ভেঙে একাকার অবস্থা। বেলা বলেছিল ওগুলো ফেলিস না, আমায় দে। প্রথম হাতের প্রথম রান্নার স্বাদটাই আলাদা হয়। কি তৃপ্তি করে খাচ্ছিল, ঠিক কাকটার মতো। কি করছো এখানে? নাও এই গয়নাগুলো, এইগুলো নিয়ে আমি দাদা আর বাবার কাছে অপরাধী হতে চাই না। রিনি দেখলো তোতা ছাদে পৌঁছে গেছে, ঝগড়া করবে বলে। রিনি তাড়াতাড়ি গিয়ে মুখ চেপে ধরলো, তারপর ইশারা করে কাকটার দিকে আঙুল তুলে বলল, ওই দেখ তোর মা পিঠে খাচ্ছে। তোতা অনেকক্ষণ তাকিয়ে কেঁদে দিল, আওয়াজ না করে ফুপিয়ে। কত কষ্ট জমে আছে ওর বুকে, অথচ ওকে খুব সুখী লাগতো রিনির। তোতার কান্না দেখে ওকে বুকে জড়িয়ে ধরলো, আর তোতা বুকে জড়িয়ে রেখেছে মায়ের গয়নাগুলো। ছাদের রোদ একটু ঝিমিয়ে এলো, কাকটা পিঠের শেষ টুকরোটা ঠুকরে ডানা মেলে উড়ে গেল আকাশে। রিনি আর তোতা মাথা তুলে আকাশের দিকে তাকালো। কারোর জায়গা কেউ নিতে পারে না, শুধু জায়গা করে দেওয়া হয় যাতে কাজগুলো বাকি না থাকে। রিনি শান্তভাবে বলেই তোতার হাত ধরলো। তোতা ছাড়িয়ে নিতে গেলে জোর করে ধরল রিনি। আজ সংক্রান্তি, সব খারাপ কালো শেষ হয়ে যাচ্ছে, কাল পয়লা। নতুন কিছু হওয়ার নেই আর, কিন্তু নতুন করে হতে পারে। রিনি ভালো বৌদি হতে পারে, তোতা ভালো ননদ হতে পারে, আর দুজনে মিলে পরিবারটা সুন্দর হতে পারে। এইটুকুই তো চেয়েছিল বেলা, সব ভালো হবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।